ইরানের সেনাবাহিনীর প্রধান ব্যক্তি তাকে হত্যা করা হয়েছে। হত্যা প্রায় 55 থেকে 60 জন প্রতিরক্ষা হুম। বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাথে বিজ্ঞানীদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং এই বিষয়টা ইরানের জন্য বড় ধরনের একটি কনসার্ন। ইতিমধ্যে ইরানের ধর্মীয় নেতার জীবন নাশেরও হুমকি দেওয়া হয়েছিল। জনাব খামেনিকে হত্যা করার হুমকি হুমকি নেতানিয়াহুর ছিল। পক্ষ থেকে এসছে। পারস্য হুম। জাতি পরাজিত হয়েছে এই ইতিহাস আমার জানা নেই। তো খামেনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে ইরান জানে না পরাজয় কাকে বলে, উনি সত্যি কথাই বলেছেন। অর্থাৎ উনি পারস্য জাতির ইতিহাসের উপর ইতিহাসের দিকে তাকিয়ে লক্ষ্য করে এই কথাটা বলেছেন। ইসরায়েল নামক যে জায়গাটা, সেই ভূখণ্ডের মধ্যে তারা কোনোদিন আঘাতপ্রাপ্ত হয় নাই। এইবার ইরান আপনার হুম। ইসরায়েলের মূল ভূখণ্ডের উপরে ভয়ঙ্কর ভাবে আঘাত এনেছে। এখন হুম। এইটা, এই আঘাত ইসরায়েলকে হতভম্ব করে দিয়েছে। আপনি যেটা বললেন যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে এবং সেটা পক্ষগুলো, অর্থাৎ যে সকল রাষ্ট্রগুলো যুদ্ধের সঙ্গে জড়িত, যেমন আপনার ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্র, এই হুম। তিনটি রাষ্ট্র এই যুদ্ধবিরতি কতটুকু মেনে চলবে, এটা এখন প্রশ্ন একটা। হুম। তার কারণ হলো ইসরায়েল আসলেই আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করে। এবং হুম। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন এবং শুধু তাই নয়, ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছিলেন। কিন্তু তারপরেও দেখা গেল যে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপর হামলা এসছে, এটা আমরা হুম। দেখেছি। হুম। কিন্তু এরপরেও ইরানও পরে পুরোপুরি পাল্টাপাল্টি হামলা গিয়েছে, যেটাকে রিটালিয়েটিং অ্যাটাক বলে। হুম। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে গোড়া থেকে ইরান কিন্তু প্রথমে কখনোই আক্রমণ করেনি, ইরানকে প্রথম আক্রমণ করা হয়েছে। তো ইরান কিন্তু একটি জিনিস, আন্তর্জাতিক যে আইন সেটা ইরান মেনে চলছে। ইরান হুম। কখনো আক্রমণকারী দেশ হিসেবে পরিচিত হয় নাই, ইসরায়েল হয়েছে আক্রমণকারী দেশ হিসেবে। সুতরাং বলা যায় না ইমাম এখানে খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, উনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, এটি একটি প্রশ্ন। তার কারণ কি, আপনারা জানেন যে ইসরায়েল এর একটা বিষয়, ইসরায়েল কিন্তু আন্তর্জাতিক কোনো নিয়ম মানে না। যুদ্ধ করলেও যুদ্ধের যে নিয়ম কানুন আছে সেগুলোও মানে না। এবং ইসরায়েল গুপ্ত হত্যায় সিদ্ধহস্ত। আপনারা হুম। জানেন ইতিমধ্যেই হঠাৎ বা অতর্কিত আক্রমণ চালিয়ে, বিমান আক্রমণ চালিয়ে, এবং তাদের যে সেই মুসাদ গোয়েন্দা তৎপরতা চালিয়ে তারা ইরানের বেশ কয়েকজন মানুষকে হত্যা করেছে। এবং তার সংখ্যা আমি যদি বলি, যারা ডিফেন্সে ছিলেন ইরানি প্রতিরক্ষা বাহিনীর লোকজনকে হত্যা করেছে। ইরানের আপনার সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের, বিমান। নিউক্লিয়ার বিজ্ঞানীদের হত্যা করেছে। আণবিক আহ, আণবিক আপনার আণবিক বোমা বানাতে পারে, অথবা নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকে হত্যা করেছে, নেভির অফিসারদেরকে হত্যা করেছে, তারপরে ডিফেন্স স্ট্র্যাটেজিস্টদের হত্যা করেছে, সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাকে হত্যা করেছে, হুম। সেনাবাহিনীর যে ইরানের সেনাবাহিনীর প্রধান ব্যক্তি তাকে হত্যা করা হয়েছে। হত্যা প্রায় 55 থেকে 60 জন প্রতিরক্ষা হুম। বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাথে বিজ্ঞানীদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং এই বিষয়টা ইরানের জন্য বড় ধরনের একটি কনসার্ন। ইতিমধ্যে ইরানের ধর্মীয় নেতার জীবন নাশেরও হুমকি দেওয়া হয়েছিল। জনাব খামেনিকে হত্যা করার হুমকি হুমকি নেতানিয়াহুর ছিল। পক্ষ থেকে এসছে। আপনারা জানেন সবকিছু মিলিয়েই ইরান তারপরে যতটুকু সম্ভব হুম। প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে আপনার ইরানের সর্বোচ্চ নেতা জনাব খামেনি যাকে হত্যা করতে, যাতে ইসরায়েল হত্যা করতে না পারে, সেই হুম। বিষয়টিতে ইরান নজর দিয়েছিলেন এবং সেই জন্যই একটি বিশেষ ব্যবস্থায় খামেনি ছিলেন, যার জন্য তাকে হত্যা করতে পারেনি। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা জানি যে ইরানের যে পারমাণবিক স্থাপনা, তিনটি জায়গায় আমরা জানি, তিনটি জায়গায়, এটা হলো আপনার ঘোষিত তিনটি জায়গায়, একটি হলো ইস্পাহান, আরেকটি হলো ফর্দো, হুম।
এবং আরেকটি হলো নাতানজে। এই ঘোষিত তিনটি জায়গায় আমেরিকাও অতর্কিত আক্রমণ করেছে এবং আমেরিকা দাবি করেছে যে যারা বাংকার ব্লাস্টার দিয়ে বম্বিং করেছে। বাংকার ব্লাস্টার বোমা বহন করতে হলে যে বিমানটি দরকার সেটা হলো B2, সেই বিমান দিয়ে তারা মানে বম্বিং করে। আমেরিকা দাবি করেছে যে ইরানের পারমাণবিক সক্ষমতা একেবারেই ধ্বংস করে দিয়েছে, কিন্তু পরক্ষণে ইরান থেকে যে পাল্টা বিবৃতি এসছে তাতে দেখা গেল আমেরিকার এই তথাকথিত আক্রমণে ইরানের আপনার আণবিক স্থাপনার বিন্দুমাত্র কোনো ক্ষতি হয় নাই। এই ক্ষেত্রে বা এই জায়গাটিতে আমি ইরানের একজন বৈজ্ঞানিক, যে একজন ফিজিসিস্ট অধ্যাপক মারান্ডি, তিনি ইরানের আপনার এই পারমাণবিক আপনার উন্নয়ন প্রকল্পের সাথে গভীরভাবে জড়িত। তিনি পরক্ষণেই আমেরিকার এই দাবির প্রেক্ষিতে উনি বলেছেন যে ইরানের পারমাণবিক স্থাপনার উপরে কোন রকম আঘাত আনতে পারেনি, আমেরিকা আনতে পারেনি। অর্থাৎ ইরানের পারমাণবিক সক্ষমতা খামেনিও বলেছেন, আজকে খামেনিও বলেছেন যে আসলে কিছুই করতে পারিনি, কিছুই ঘটাতে পারিনি, এবং ওনাদেরকে যে আত্মসমর্পণের কথা বলেছে সেটাও উনি জবাব দিয়েছেন যে ইরান কখনো আত্মসমর্পণ করে না। হ্যাঁ, খামেনি এই জিনিসটাও পরিষ্কার করেছেন। আমার জানার মতে পারস্য জাতি, ইরান তো একটা আপনার, ইরান নামটি হলো উপনিবেশিক নাম, ব্রিটিশরা এটার নাম দিয়েছে ইরান। অ্যাকচুয়ালি এই দেশটির নাম হলো পারস্য। এই পারস্যরা আরব নয়, আরবরা আলাদা। পারস্য জাতি পরাজিত হয়েছে এই ইতিহাস আমার জানা নেই। তো খামেনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে ইরান জানে না পরাজয় কাকে বলে, উনি সত্যি কথাই বলেছেন। অর্থাৎ উনি পারস্য জাতির ইতিহাসের উপর ইতিহাসের দিকে তাকিয়ে লক্ষ্য করে এই কথাটা বলেছেন। তো সবচেয়ে বড় কথা হলো আরেকটি জিনিস, আমেরিকা এই প্রথমবারের মতো কিন্তু তার সামরিক ব্যবস্থা নিতে গিয়ে একটি রাষ্ট্রের প্রতি ব্যর্থ হয়েছে চরমভাবে। আর সবচেয়ে বড় কথা, আমেরিকার আরো লিমিটেশন ছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প যে ইরানের পারমাণবিক স্থাপনার উপরে আক্রমণ চালিয়েছে, সেই জন্য কংগ্রেস এবং সেনেটের অনুমোদন নেয়নি। নিয়ম অনুযায়ী আমেরিকা কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়িত হতে হলে অথবা কোনো দেশে আক্রমণ করতে হলে তাইলে সেনেট এবং কংগ্রেসের অনুমোদন নিতে হয়, কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প সে অনুমোদন নেননি। এই হলো একটি বড় কথা। আর আরেকটি বড় কথা, যুদ্ধ থামিয়ে দেওয়ার ইসরায়েলের পক্ষ থেকে যে বিষয়টি এসছে, ইসরায়েল একটি অহংকার ছিল যে কোনো আক্রমণই হোক না কেন, যে আপনার মিসাইল, যেই ধরনের আক্রমণ, মিসাইল বা রকেট আক্রমণ হোক নাই কেন, তাদের হাতে যে আয়রন ডোম আছে তা দিয়ে তারা এটা প্রতিহত করতে একেবারেই সক্ষম। কিন্তু এইবার দেখা গেল ইরান যে সকল আপনার হাইপারসোনিক থেকে আরম্ভ করে অত্যাধুনিক যে মিসাইল নিক্ষেপ করেছে, একেবারে একটার পর একটা, এবং যে আক্রমণের ফলে তেল আবিব এবং হাইফা, না এই যে দুইটি, একটি হলো রাজধানী শহর তেল আবিব আর হাইফা হলো সমুদ্র বন্দর ইসরায়েলের, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কেউ বলেছেন তেল আবিব এবং হাইফার অর্ধেক শহর, হাইফা, এই দুটো শহরের অর্ধেক একেবারে ভূমিসাৎ হয়েছে। সুতরাং আয়রন ডোম যখন আর কাজ করছে না, এবং ইরানের পক্ষ থেকে যে আপনার অস্ত্রগুলো, বিশেষ করে মিসাইল গুলো গিয়েছিল, সেইগুলোকে প্রতিহত করা অর্থাৎ ইন্টারসেপ্টেড করার সক্ষমতা ইসরায়েলের ছিল না। আর ইসরায়েলের রসদ, যুদ্ধাস্ত্র কমে গিয়েছিল। আর ওই দিক থেকে আমেরিকার সেনেট এবং কংগ্রেস আমেরিকাকে অনুমোদন দেয় নাই আক্রমণ করার জন্য। সবকিছু মিলেই ইসরায়েল এবং আমেরিকা সুবিধাজনক অবস্থায় ছিল না যুদ্ধে। আর এখন বর্তমানে যেই নতুন পোলারাইজেশন হয়েছে বিশ্বে, এটি হলো রাশিয়া এবং চায়না। এইবার রাশিয়া এবং চায়না সরাসরি যুদ্ধে ক্ষেত্রে না নামলেও, অর্থাৎ ফিল্ডে না আসলেও, তাদের যে বিবৃতি এবং তাদের যে বক্তব্য, সেই থেকে রাশিয়া এবং চায়না একটি জিনিস পরীক্ষা করেছে যে আমেরিকা যদি আপনার ইরানের উপর যদি সর্বাত্মক আক্রমণ করে, তাহলে রাশিয়া এবং চায়না বসে থাকবে না। কারণ এখানে বিষয়টি বাণিজ্যের, বিষয়টি তেলের।
আপনি জানেন যে চায়না ইরান থেকে সবচেয়ে বেশি তেল আপনার ইম্পোর্ট করে, আমদানি করে। সুতরাং এই বিষয়টা জানতে হবে। 1, 2 নম্বর, হরমুজ প্রণালী আপনার মধ্যপ্রাচ্যের জলপথের ব্যবসার অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। হ্যাঁ, ব্যবসা অর্থাৎ ওয়াটার ট্রানজিট বিজনেস এর একটি গুরুত্বপূর্ণ আপনার জলপথ হলো হরমুজ প্রণালী। ইরান কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ইরান যদি মারাত্মকভাবে আক্রান্ত হয় তাহলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। আমরা জানি যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 17.8 মিলিয়ন ব্যারেল তেল আপনার পশ্চিমা দেশগুলোতে যায়। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তার সামরিক ব্যবস্থায়, তাহলে মধ্যপ্রাচ্য আপনার পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা জ্বালানি সংকটে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে সব দিক বিবেচনায় দেখা গেল যে এইবারের মতো আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করেছে, রণে ভঙ্গ দিয়েছে। এবং আরেকটি জিনিস, ইসরায়েলের যত অহংকার অহমিকা ছিল সেটা এবার ভেঙে গেছে। কারণ আরো অনেক যুদ্ধ হয়েছে, 48 সালের যুদ্ধ হয়েছে, 67 সালে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, 73 সালে আরব ইসরায়েল। আপনার ইসরায়েল নামক যে জায়গাটা, সেই ভূখণ্ডের মধ্যে তারা কোনোদিন আঘাতপ্রাপ্ত হয় নাই। এইবার ইরান আপনার ইসরায়েলের মূল ভূখণ্ডের উপরে ভয়ঙ্কর ভাবে আঘাত এনেছে। এখন এই আঘাত ইসরায়েলকে হতভম্ব করে দিয়েছে। আর আরেকটি বিষয় হলো আপনার ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইসরায়েল যদি আরো বাড়াবাড়ি করে তাহলে পরিস্থিতি এমন পর্যায়ে যাবে যে ইসরায়েল নামক রাষ্ট্রের যে অস্তিত্ব সেটা নাও থাকতে পারে। কারণ জ্ঞানী মানুষ যারা, বুদ্ধিমান মানুষ যারা, যারা আন্তর্জাতিক বিষয় নিয়ে গবেষণা করেন এবং প্রতিরক্ষা বিষয় নিয়ে, আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়গুলো নিয়ে যাদের ধারণা আছে, তারা কিন্তু একটা জিনিস অ্যান্টিসিপেট করেছে যে ইরানের হাতে অ্যাটম বোম আছে। ইরান নিজেও ইমপ্লয়েডলি স্বীকার করেছে, অর্থাৎ পরোক্ষভাবে। এবং অন্যান্য দেশ একদম ক্লিয়ারলি তারা বলে দিয়েছে যে ইরানের হাতে অ্যাটম বোম আছে। এবং ইরানের যে কথোপকথন এবং ইসরায়েলকে যে ইরান বিবৃতির মাধ্যমে আপনার ধমক দিয়েছে বা বিবৃতির মাধ্যমে হুঁশিয়ার করেছে, তাতে কিন্তু এই কথা স্পষ্ট হয়েছে, আমরাও এই কথা বুঝতে পেরেছি যে ইরানের উপর সর্বাত্মক হামলা যদি আমেরিকা এবং আপনার ইসরায়েল করে তাহলে ইরান তার সর্বোচ্চ ক্ষমতা, যেটা হলো আণবিক বোমা নিক্ষেপ করবে। এবং আপনি দেখেন যে বাংকার ব্লাস্টার দিয়ে ইরানের যে পারমাণবিক স্থাপনা আক্রমণ করার পরে ইরান কিন্তু রিটালিয়েটিং এটাকে আমেরিকার বিরুদ্ধে গিয়েছে, আমেরিকাকে বিন্দুমাত্র অনার শো করে নাই। মধ্যপ্রাচ্যের আপনার আমেরিকার যে মিলিটারি বেস গুলো আছে সবগুলোর উপর ইরান আক্রমণ করেছে, কাতার আক্রমণ করেছে, বাহরাইন আক্রমণ করেছে, ইরাক আক্রমণ করেছে, আপনার এইগুলোর উপরে ইরান আক্রমণ করেছে পরিষ্কার ভাবে। আমেরিকা অত্যন্ত শক্তিধর রাষ্ট্র বলে ইরান কিন্তু সেই জায়গায় কোনো রেসপেক্ট শো করে নাই। সুতরাং আমেরিকাও বুঝতে পেরেছে যে ইরানকে আগের মতো বিবেচনা করলে হবে না, ইরানকে বিচার করতে হবে 2025 সালের বিশ্ব ব্যবস্থা বিবেচনায়। ধন্যবাদ।